অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচারের গোটা গল্পটা শুরু হয়, আর তোমরা পড়েছো অলরেডি। সেটা হচ্ছে যে ওই ডালটন থেকে। হ্যাঁ, যে আমাদেরকে বলা হয় 1808 এইরকম জায়গায় ডালটন নামে একজন তার অ্যাটমিক থিওরি দিচ্ছে, ঠিক আছে। এটা খুবই আচ্ছা সিম্পল, লাইক atom is the most fundamental or most smallest part of আচ্ছা um, an element, ঠিক আছে, and it cannot be divided, it is not divisible into smaller particles and something like that। ওগুলো তো আমরা ডিটেলসে পরে ঢুকছি। কিন্তু অ্যাকচুয়ালি 1808 এর অনেক আগেই মানুষ এটা নিয়ে ভাবতে শুরু করেছিল। এবার কেন ভাবতে শুরু করেছিল, মানে মানুষ তো ভাবতে শুরু করেছিল, তো এখন আমরা জানি অনেক কিছু, যে অ্যাটমের ভেতরে প্রোটন ইলেকট্রন হ্যানা ত্যানা থাকে, কিন্তু আমি যদি ওই জায়গায় নিজেকে নিয়ে গিয়ে ফেলি, ঠিক আছে। হ্যাঁ, সবসময় একটা জিনিস মাথায় রাখবো, যে আমরা কথা বলবো এই নিয়ে, যে সায়েন্স আমরা যেটা পড়ি ইজ নাথিং বাট দ্য হিস্ট্রি অফ সায়েন্স, ঠিক আছে। তো আমরা সায়েন্সের হিস্ট্রি করতে বসেছি, ঠিক আছে, আর কিছু না। তো অনেকটাই আগে, মানে লাইক ভেরি ভেরি লং এগো, আমি এক্স্যাক্টলি সালটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট যীশু খ্রিস্টের জন্মের আগে, ঠিক আছে। আচ্ছা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওই সময় এই নলেজের দিক থেকে অনেক বেশি আহ কি বলবো, ভাইব্রেন্ট ছিল। তো সেই হ্যাঁ সময় কেনার্ড বলে একজন লোক, ঠিক আছে, সে এই থিওরি প্রথম দেয়, যে একটা ইয়ে করে, যে আমরা আমাদের চারপাশে যা দেখি তার সবচেয়ে ক্ষুদ্রতম কণা আছে, এবং তার নাম হচ্ছে পরমাণু। এবং এই পরমাণু শব্দটাও আসছে, আমি যদি এটাকে ভাঙি, পরম প্লাস অণু, ঠিক আছে। হ্যাঁ, অণু মানে হুম ছোট টুকরো বা কণা, আর পরম মানে হচ্ছে অ্যাবসলিউট, ঠিক আছে। হুম এখান থেকে আসছে। আবার ওই খ্রিস্টপূর্ব 600 নাগাদ, মানে 600, এটা কি হবে, আফটার ক্রাইস্ট, ঠিক আছে, 600 আফটার ক্রাইস্ট, সেই সময় ডেমোক্রিটাস বলে একজন ইউরোপে আসছে। সেও একই থিওরি দিচ্ছে, এবং সে সেটাকে অ্যাটম বলছে, ঠিক আছে, ইত্যাদি। এগুলো জাস্ট ফিলোসফিক্যাল থিওরি, এই অবধি গোটা জিনিসটাই হচ্ছে ফিলোসফিক্যাল, ফিলোসফিক্যাল। এবার কথা হচ্ছে যে ফিলোসফিক্যাল জায়গাটা এলো কেন, কোথা থেকে। এটা আমরা যদি শুরু করি ক্লাস, তখন আমি সায়েন্সের ডেভেলপমেন্টটা শুরুতে বলবো, তো তখন আরো বেশি ক্লিয়ার হবে, বাট আপাতত যদি আমি বলি, তার সিম্পল কারণ হুম হচ্ছে যে একটা মানুষ যার কনসাসনেস ডেভেলপ হয়ে গেছে, সে তার চারপাশে অনেক কিছু দেখছে, দেখতে গিয়ে সে প্রশ্ন করবেই যে এগুলো কি দিয়ে তৈরি, ঠিক আছে। এবং সেই প্রশ্ন থেকেই সে ভাবতে শুরু করবে, এবং সেরকম ভাবতে শুরু করেছে। ভাবতে 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 একটা সময় গিয়ে গিয়ে পৌঁছে, তার মানে নিশ্চয়ই আমরা যদি আমাদের আশেপাশের মেটেরিয়াল গুলোকে দেখি, এই মেটেরিয়াল গুলো কি প্রত্যেকটা ইউনিক মেটেরিয়াল, নাকি এই মেটেরিয়াল গুলো আসলে কতগুলি স্পেসিফিক ইউনিক মেটেরিয়ালের কম্বিনেশন, এটা একটা প্রশ্ন আসবে। নানা হুম রকম কনসেপ্ট ছিল, মানে আমি কণাদের কথা বললাম, কিন্তু কণা ছাড়াও তো ভারতীয় উপমহাদেশে আরো অনেক ফিলোসফির জন্ম নিয়েছিল। তার মধ্যে কিছু কিছু এখনো শোনা যায়, যে বলা হয় যে আমরা ওই একটা কথা দেখবে বলে, যে কেউ মরে টরে গেলে এই শ্রাদ্ধের কার্ড ছাপানোর সময় সেখানে লেখে পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। এই পঞ্চভূতটা কি, পাঁচটা জিনিস বলা হয়, যে অগ্নি, বায়ু, মাটি মানে পৃথিবী, মহাকাশ, হুম জল, ঠিক আছে। হুম আমরা এখন জানি এটাই, আহ, আসলে কোনো ফান্ডামেন্টাল মেটেরিয়াল তো নয়, বরং কমপ্লেক্স, মানে কমপ্লেক্স বা কম্পাউন্ড মেটেরিয়াল। আর একটা দুটো তো মেটেরিয়ালই নয়, যেমন স্কাই, স্কাই ইজ নট আ মেটেরিয়াল, ঠিক আছে, ইট ইজন্ট আ মেটেরিয়াল। স্কাই হচ্ছে একটা কনসেপ্ট, ঠিক আছে, আর কিছুই না। স্কাই মেটেরিয়ালই নয়। তো এই সব ধারণাও ছিল। প্রথম যেখানে গিয়ে মানুষ এবার চিন্তা করতে শুরু করলো,
যে তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে মেটেরিয়াল গুলো কি প্রত্যেকটা ইউনিক, মানে একটা পেন মানে সেটা একটা পেনের মেটেরিয়াল, একটা গাছ মানে গাছের মেটেরিয়াল, নাকি কতগুলো ফান্ডামেন্টাল দিয়ে দিয়ে তৈরি। তো সেই ইয়েটা খুঁজতে শুরু করলো, কিছু কিছু খুবই অল্প পরিমাণ মেটেরিয়াল, মানে আজ থেকে 200-250 বছরের আগে খুব অল্প পরিমাণ মেটেরিয়ালই পাওয়া গেছিল। জাল ডেভেলপমেন্ট হয়েছে এবং গোটা পিরিয়ডিক টেবিলটা গড়ে উঠেছে সেটা লাস্ট 200-250 ইয়ার্স, কি অ্যাট ম্যাক্স 300 ইয়ার্স, নট মোর দ্যান দ্যাট। হুম সো এরকম করে কিছু মেটেরিয়াল মানুষ তৈরি করলো, মানে খুঁজে পেতে শুরু করলো। অ্যাট অ্যারাউন্ড 1800 এই কনসেপ্টটা মানুষের মাথায় আসতে শুরু করলো যে আচ্ছা বুঝলাম কতগুলো ফান্ডামেন্টাল মেটেরিয়াল দিয়ে আমাদের ওয়ার্ল্ডটা তৈরি, আমরা যা দেখছি তা ঠিক আছে। সেই ফান্ডামেন্টাল মেটেরিয়াল গুলো কি বলা হচ্ছে, ফান্ডামেন্টাল মেটেরিয়াল, তাদেরকেই বলা হচ্ছে এলিমেন্টস আজকের দিনে, ঠিক আছে, এলিমেন্ট। হুম তো এই যে ফান্ডামেন্টাল মেটেরিয়ালস দিয়ে আমাদের ওয়ার্ল্ডটা তৈরি, ঠিক আছে, চললো। কিন্তু একটা প্রশ্ন এলো যে আচ্ছা মেটেরিয়াল গুলো কি কন্টিনিউয়াস না ডিসক্রিট, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আমি দুটোরই মানে বলছি, আগে আমি লিখে নিই যে ইজ মেটেরিয়াল না লিখে আমি এখানে ম্যাটার লিখি, ইজ ম্যাটার কন্টিনিউয়াস অর ডিসক্রিট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ম্যাটার যদি কন্টিনিউয়াস হয়, আর কন্টিনিউয়াস আর ডিসক্রিট এই ব্যাপারটা আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বোঝো কি দুটোর মানে ওয়ার্ড ওয়াইজ বোঝো কি লিটারাল মিনিং? কি এই যে কন্টিনিউয়াস আর ডিসক্রিট, এই দুটো বললে পরে তুমি কি বোঝো? কন্টিনিউয়াস আর ডিসক্রিট? কন্টিনিউয়াস মানে কোনো কোনো স্পেস নেই মাঝখানে, ডিসক্রিট মানে প্যাকেটসে যাচ্ছে এবার। ঠিক ঠিক একদম ঠিক। হ্যাঁ। ম্যাটারের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে না, একদল ভাবতে শুরু করলো যে ধরো একটা পেন আছে, একটা পেন। হুম তো যদি ম্যাটার কন্টিনিউয়াস হয় তার মানে একটা পেন মানে একটা গোটা পেন, একটা জলের হুম বোতল মানে একটা গোটা জলের বোতল, ঠিক আছে। আর যারা হ্যাঁ আর ডিসক্রিট ভাবতে শুরু করলো তারা বললো যে না, আসলে একটা পেন কতকগুলি ডিসক্রিট স্পেস দিয়ে তৈরি। ঠিক যেমন মানে ব্যাপারটা এরকম যে একটা, এটা একটা ব্লক আছে, আমরা এটা মানে একটু ভেগ এক্সাম্পল দিয়ে যদি বোঝার চেষ্টা করি যে লেটস আমি একটা দেওয়াল তৈরি করেছি, এবার এই দেওয়ালটা আইদার একটা কংক্রিটের পুরো ব্লক, ঠিক আছে, যে এখনকার নতুন নতুন ফ্ল্যাট গুলোতে যেটা ইউজ করা হয় একদম কংক্রিটের ব্লক। আর আরেকটা দেওয়াল হচ্ছে আমাদের পুরোনো স্টাইলে আমাদের বাড়ি ঘরে যেগুলো হয় যে ইট আছে, হুম ইট আছে, ঠিক আছে। তো ডিসক্রিট হচ্ছে এইটা খানিকটা, যদিও কংক্রিটটাও ডিসক্রিট, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ওই হুম জন্যই বেগ বললাম, ঠিক আছে। হ্যাঁ, ডিসক্রিট, ডিসক্রিট হচ্ছে এইটা, আর কন্টিনিউয়াস হচ্ছে এইটা। তো ভাবার চেষ্টা করা হলো যে ম্যাটার কি তাহলে কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট, অর্থাৎ ম্যাটার কি কতগুলি নির্দিষ্ট সাইজের স্মলার পার্টিকেলের কম্বিনেশন, নাকি একটা ম্যাটারের একটা মানে একটা পেন মানে গোটা পেন, একটা জলের বোতল মানে গোটা জলের বোতল, একটা ইট মানে গোটা ইট। এইটা নিয়ে চলতে থাকলো। আর একটা জিনিস সবসময় মানে আমি বলি সেটা হচ্ছে যে সায়েন্সের সিলেবাস থাকতে পারে, সিলেবাসে আমরা পরপর পড়ি যাই, তোমাদের বেসিক কেমিস্ট্রি পড়ানো হবে, তারপর অ্যাটমিক স্ট্রাকচার পড়া হবে, তারপরে পিরিয়ডিক টেবিল পড়ানো হবে, কারণ অ্যাটমিক স্ট্রাকচারের জ্ঞান পিরিয়ডিক টেবিলে লাগে। কিন্তু সাইন্টিফিক ডেভেলপমেন্ট নন লিনিয়ার, ওটার কোনো সিলেবাস নেই, ওটা আগে পিছু ব্যাক অ্যান্ড ফোর্থ করে চলে। তার একটা ক্লাসিক হুম উদাহরণ হচ্ছে যে এই যে 1808 এই সময় ডাল্টন, জন ডাল্টন অ্যাটমিক থিওরি দিচ্ছে, ফার্স্ট অ্যাটমিক থিওরি, ঠিক আছে। আচ্ছা, অ্যাটমিক থিওরি যখন দিচ্ছে তখন তোমাকে বুঝে নিতে হবে যে ও বলছে যে অ্যাটম হচ্ছে সেই স্মলেস্ট পার্টিকেলটা, মানে যে কোনো ম্যাটারের সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল। যখনই ডাল্টন এটা বলছে, ডাল্টনের থিওরির মধ্যে ইমপ্লিসিটলি যেটা আছে সেটা হচ্ছে ডাল্টন বিশ্বাস করছে ম্যাটার ডিসক্রিট, তাই না, হুম ডিসক্রিট। কিন্তু তখনও পর্যন্ত গ্লোবালি সায়েন্টিফিক কমিউনিটিতে এইটা এই প্রশ্নটার কোনো মীমাংসা হয়নি যে ম্যাটার সত্যি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। হয়নি শুধু নয়, বরং সেটা নিয়ে অনেক মারামারি চলছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, মানে কেউ কোথাও দাঁড়াচ্ছে না, ঠিক আছে। তো
আর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অ্যাট অ্যারাউন্ড 1864 সম্ভবত, ঠিক আছে, হুম, অ্যাট অ্যারাউন্ড, না 1827, ঠিক আছে, 1827-এ রবার্ট ব্রাউন বলে একজন লোক, রবার্ট ব্রাউন বলে একজন লোক, সে একটা এক্সপেরিমেন্ট করেছিল। তুমি তো শুনেছো বায়োলজিতে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এক্সপেরিমেন্টটা কি? হুম, এক্সপেরিমেন্টটা একটা পেট্রি ডিশের মধ্যে, হ্যাঁ, কিছু একটা জল বা কোনো একটা সলিউশন নিয়েছে, তার মধ্যে কিছু আহ, ওই পোলেন গ্রেন মানে ফুলের পরাগ রেণু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার মাইক্রোস্কোপের তলায় বসে এই পোলেন গ্রেন গুলোরও মুভমেন্ট লক্ষ্য করছিল, এবং ও দেখছে পোলেন গ্রেন গুলো এরকম জিগজ্যাগ মোশনে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই ফেনোমেনাটারও নাম দেয় ব্রাউনিয়ান মোশন, ঠিক আছে। শুনেছো ব্রাউনিয়ান মোশন নামটা কোথাও? হুম, শুনেছি। ব্রাউনিয়ান মোশন নাম দেয়, ঠিক আছে। এবং ও শুধু এখানে থামে না, মানে শুধু পোলেন গ্রেন ইউজ করে থামে না, ও আরো অনেক কিছু ইউজ করে, লাইক চক ডাস্ট, চক ডাস্ট, ঠিক আছে, সাম হুম, আদার মেটেরিয়াল। এবং সবচেয়ে মানে মজাদার হচ্ছে যে ও জানতো কেন ও ফুলের পরাগরেণু বা পোলেন গ্রেনস থেকে পেরিয়ে অন্যান্য জিনিসপত্র দিয়ে এটা টেস্ট করেছিল। তার কারণ ও বুঝতে পেরেছিল সেই সময়, না, আমরা এটা এরপরে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি এটা শুনবে যে সামথিং কল ভাইটাল ফোর্স থিওরি, ভাইটাল আচ্ছা, ফোর্স থিওরি। হ্যাঁ, যেটা বলে, যেটা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম ছিল যে মানুষ ওই একটা ভাইটাল ফোর্স মানে হচ্ছে একটা প্রাকৃতিক ফোর্স বা ঈশ্বরের হাত বলতে পারি আমরা, ঠিক আছে, বাংলায়। তো ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ ছাড়া কেউ, কোনো মানুষ ল্যাবরেটরিতে অর্গানিক মলিকুল তৈরি করতে পারবে না, এটা এই এই জিনিস ছিল। হ্যাঁ, বুঝতেই পারছি আমরা হুম, যে মানুষ একসময় রিলিজিয়াস বিশ্বাস থেকে আস্তে আস্তে শিফট করছে আর কি। তো ব্রাউন সম্ভবত এটা বুঝতো যে ও যদি শুধু পোলেন গ্রেন দিয়ে পেপারটাকে লেখে, তাহলে কেউ এটা আর্গুই করতেই পারে যে এই মোশনের পেছনে যেহেতু পোলেন গ্রেন একটা লিভিং সিস্টেম থেকে আনা, তাহলে নিশ্চয়ই এই লিভিং সিস্টেম কোনোভাবে অপারেট করছে, সেই জন্য এখানে মুভ করছে। কারণ এটা তো একটা সারপ্রাইজিং ব্যাপার যে আমি জল বা এই ধরনের কোনো একটা সলিউশনের মধ্যে কন্ট্রোল সিচুয়েশন, এরকম না যে হাওয়া আছে, অর্থাৎ জলটা হুম, নড়ছে না, জলটা স্থির, তার মধ্যে কিছু পোলেন গ্রেন দিয়ে দিয়েছি আর পোলেন গ্রেন গুলো জিগজ্যাগ মোশন করেই যাচ্ছে, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে আমরা তো জানি যে কোনো কিছুর ভেলোসিটি চেঞ্জ মানে পজিশন চেঞ্জ হচ্ছে বা ভেলোসিটি আছে, মানে সামহাউ তার মধ্যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে বা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে সেই ফোর্সের অরিজিনটা কি, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিরেকশন চেঞ্জ করছে, ডিরেকশন চেঞ্জ করছে মানে শুধু ভেলোসিটি আছে তা নয়, ভেলোসিটি চেঞ্জও আছে। আর নিউটনের সেকেন্ড লই বলে যে ভেলোসিটি, ফার্স্ট ল বলে ইভেন, যে ভেলোসিটি চেঞ্জ হতেই পারে না যদি না বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাইড হয়, ঠিক আছে। সো হুম, এটা একটা পার্টিনিং কোশ্চেন হয়ে গেল যে তাহলে এই যে পার্টিকেল গুলো যে মুভ করছে, সেই মুভ করার জন্য ফোর্স পাচ্ছে কোথা থেকে? এবার এর একটা সহজ কিন্তু বোকা বোকা, আজকের দিনে দাঁড়িয়ে বোকা বোকা উত্তর হতে পারতো যে ওই যে বললাম যে তুমি তো নিয়েছো ভাই পোলেন গ্রেন, পোলেন গ্রেনস একটা লিভিং সিস্টেম, তাহলে মুভ করছে, লিভিং এনার্জি পাচ্ছে কোথাও থেকে। হ্যাঁ, যেমন ওরা একটা ব্যাকটেরিয়া মুভ করে বা একটা ভাইরাস মুভ করে। এবার ওই জন্যই কিরে খাবি? ব্রাউন, হ্যাঁ হ্যাঁ, কিরে ভাজা খাবি? শুনতে পাচ্ছি। ক্লাস করছি এখন। কি ক্লাস? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তো ওই জন্যই পোলেন গ্রেন থেকে শুরু করে মানে সরে গিয়ে চক ডাস্ট বা আরো কিছু মেটেরিয়াল এরকম নিয়েছিল। তার সঙ্গে যেটা নিয়েছিল সবচেয়ে মজাদার, সেটা হচ্ছে যে ওই ইজিপ্টের স্ফিংস বলে একটা মূর্তি আছে না, হুম, পিরামিডের পাশে, যেটার ওই মুখটা সিংহের মতো, হ্যাঁ, না হ্যাঁ, সরি, হ্যাঁ, বডিটা সিংহের মতো, বেড়াল, মুখটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই স্ফিংস এর ভাঙা টুকরো পর্যন্ত ও জোগাড় করে নিয়েছিল, করে নিয়ে এসে একই এক্সপিরিয়েন্স করেছে, একই রেজাল্ট পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এইটাও করছে 1827 অ্যারাউন্ডে, তখন কিন্তু ডাল্টনের থিওরি চলে এসছে। মানে ইন প্রিন্সিপাল শুনে মনে হতে পারে আচ্ছা ডাল্টন যখন অ্যাটমিক থিওরি দিয়ে দিয়েছে তখন অ্যাটম এক্সিস্ট করে, এটা তাহলে গিভেন,
উত্তর হচ্ছে না। 1827 কেন, 1860s, 1890s, সেই সময়ও হিউম্যান সিভিলাইজেশন অ্যাজ এ হোল এই কনক্লুশনে এসে পৌঁছায়নি যে ম্যাটার ডিসক্রিট। ঠিক আছে, কবে পৌঁছায়? হুম তুই অবাক কর, পৌঁছায় হচ্ছে 1905-এ, যখন একজন সায়েন্টিস্ট এই ব্রাউনিয়ান মোশনকে, আচ্ছা এই ব্রাউনিয়ান মোশনের পিছনের কারণটা বহু মানুষ এক্সপ্লেন করার চেষ্টা করছিল, কিন্তু কেউ সেই অর্থে এক্সপ্লেন করে উঠতে পারছিল না, মানে ফ্রম স্ক্র্যাচ ম্যাথামেটিক্যালি। 1905-এ একটা লোক ম্যাথামেটিক্যালি ব্রাউনিয়ান মোশনকে প্রুভ করে দেয়। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন অফ ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, সেই লোকটার নাম কি? সেই লোকটাকেও তুমি চেনো, সেই লোকটার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে, আইনস্টাইন। আইনস্টাইন 1905-এ এসে ব্রাউনিয়ান মোশনের ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দিল, এবং এই 1905-এ এসে অ্যাকচুয়ালি একদম কনক্লুসিভলি এটা প্রুভ হলো যে ম্যাটার ডিসক্রিট এবং ম্যাটার কতগুলো স্মলেস্ট পার্টিকেল দিয়ে তৈরি। আর কেউ বলতে পারে যে ব্রাউনিয়ান মোশনের সাথে ম্যাটার ডিসক্রিট কি ডিসক্রিট না, কি কি রিলেশনটা কি? ঠিক আছে, সেই রিলেশনে যাওয়ার আগে এই যে বলছিলাম না সায়েন্স ব্যাক অ্যান্ড করতে চলে, তার ছোট উদাহরণ দিই একটা। 1808-এ ডাল্টন অ্যাটমিক থিওরি দিচ্ছে, কিন্তু গোটা দুনিয়া তখনো অব্দি মেনে নেয়নি যে ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস ম্যাটার। 1827-এ ব্রাউনিয়ান মোশন এক্সপেরিমেন্টালি করা হচ্ছে, পেপার বেরোচ্ছে, তারপরে বহু লোক সেটাকে প্রুভ করার চেষ্টা করছে, করতে পারছে না। তুমি যেহেতু অলরেডি ওইগুলো পড়েছো, এক্স রে মানে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, অ্যানোড রে এক্সপেরিমেন্ট, তুমি যদি সালগুলো একটু মনে করো, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট হচ্ছে 1879-এ। ঠিক আছে, 1879-এ হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। কেন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট হচ্ছে? তার কারণ হচ্ছে তারা অ্যাটমকে ভেঙে তার ভিতরে কোনো সাব অ্যাটমিক পার্টিকেল আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করছে, এবং সেখান থেকে ইভেনচুয়ালি ইলেকট্রন আবিষ্কার হয়। তারপরে অ্যানোড রে, হ্যাঁ, সেটাও হচ্ছে অ্যাট অ্যারাউন্ড 1886। ঠিক আছে, অ্যানোড রে। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে ইলেকট্রন আবিষ্কার হচ্ছে, আর অ্যানোড রে হুম থেকে প্রোটন আবিষ্কার হচ্ছে। ঠিক আছে, এই সব কিছু হয়ে যাচ্ছে, এবং এই ইলেকট্রন যে ফাইনালি আবিষ্কার হচ্ছে সেটাও হয়ে যাচ্ছে 1896 অ্যারাউন্ডে। হ্যাঁ, এই সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমি আবার কিছুক্ষণ আগেই বলেছি যে 1905 পর্যন্ত এইটাই ক্লিয়ার ছিল না যে ম্যাটার ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। আগে তো ম্যাটার ডিসক্রিট প্রমাণ হবে, তারপর তো অ্যাটম, অ্যাটমিক থিওরি, হ্যাঁ এবং তারপরে আবার অ্যাটম ভাঙার কেস। কিন্তু না, এভাবে চলেনি, এভাবে চলেও না সায়েন্স। সায়েন্স ব্যাক অ্যান্ড ফোর্থ করে করেই চলে। ঠিক আছে, হ্যাঁ, আমরা যখন সায়েন্স পড়ি তার একটা সিলেবাস থাকে, কিছু করার নেই, কিন্তু সায়েন্স ব্যাক অ্যান্ড ফোর্থ করে করেই চলে। এবং সায়েন্স পড়ার সবচেয়ে বেটার অ্যাটিটিউড এটাই যে আমি লজিক্যালি এগোবো, তাতে যদি আমাকে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয় তো আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আইনস্টাইন কি করে প্রুফ করলো 1905-এ, এবং কেনই বা আইনস্টাইনের এই প্রুফ করাটা ইজ রিলেটেড টু অ্যাটমিক থিওরি? এটা অ্যাটমিক থিওরি কোনো লোয়ার লেভেল বইতে অ্যাটলিস্ট পাবে না যে আইনস্টাইনের প্রুফ এবং ব্রাউনিয়ান মোশনকে অ্যাটমিক থিওরি হিস্ট্রিতে লেখা হচ্ছে। কেন হয় না আমি জানি না, বোধহয় তারা জানে না, জানি না কি ব্যাপার, কিন্তু হয় না। সেটা হচ্ছে যে আইনস্টাইনের যে ম্যাথমেটিক্যাল মডেলটা ছিল, অবশ্যই আমরা সেই ম্যাথমেটিক্স এখানে ডিসকাস করবো না, কিন্তু তার ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম। আইনস্টাইন বলছে যে এই যে পেট্রি ডিশ, এই পেট্রি ডিশের উপরে ধরো এটা হচ্ছে জলের লেয়ার, এইখানে আমি যে কতগুলো পার্টিকেলকে ভাসিয়ে দিয়েছি, ঠিক আছে, এই পার্টিকেল গুলোর মধ্যে যদি জুম ইন করা যায় তাহলে আমি দেখতে পাবো যে প্রতি মুহূর্তে এই পার্টিকেলটাকে ওয়াটার মলিকিউল গুলো চারিদিক থেকে ক্রমাগত হিট করে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, মানে আরো বড় করে আঁকলে এটা হচ্ছে আমার মেইন পার্টিকেলটা যার মোশন আমি অবজার্ভ করেছি, আর ওয়াটার মলিকিউল গুলো চারিদিক থেকে একে অ্যাটাক করে যাচ্ছে। এবার কোন মোমেন্টে কতগুলো ওয়াটার মলিকিউল কোন দিক থেকে হিট করবে এটা কমপ্লিটলি র্যান্ডম। ঠিক আছে, কমপ্লিটলি র্যান্ডম। এবং যাই করুক না কেন, সে ফর এক্সাম্পল এবার পার্টিকেলটা এখানে আছে, এই চারটে এখান থেকে হিট করলো, তাহলে আমরা বুঝতে পারছি, যেহেতু তুমি একটু একটু ভেক্টর পড়েছো হয়তো ইদানিং, যে মোটামুটি এই কটা ফোর্স যদি অ্যাটাক করে তাহলে আমি বুঝতে পারছি যে এই পার্টিকেলটার মোশন সামহাউ এই ডিরেকশন বরাবর হবে। ঠিক আছে,
আবার তার পরের মুহূর্তে এই পার্টিকেলটাকে অন্য কয়েকটা অ্যাটম চারিদিক দিয়ে হিট করলো, ঠিক আছে, তার ফলে পার্টিকেলটার মোশন আরেক দিকে হলো, ঠিক আছে। সো এইভাবে আইনস্টাইন এক্সপ্লেন করলো এই জিগজ্যাগ মোশনটা, যে এই র্যান্ডম জিগজ্যাগ মোশন কেন হচ্ছে। দেখো খেয়াল করে, যে যেই মুহূর্তে ব্রাউনিয়ান মোশনকে আইনস্টাইন প্রুফ করলো, এবং আইনস্টাইন প্রুফ করলেই তো কেউ মেনে নিচ্ছে না, এটাও সায়েন্সের একটা জোরের জায়গা, যে আইনস্টাইন এসে কিছু প্রুফ করলেই কেউ মেনে নিচ্ছে না। তাহলে আইনস্টাইনের প্রুফটাকে যখন রিচেক করা হলো নানাভাবে, সেই সমস্ত কিছু করে যখন আইনস্টাইনের প্রুফটা প্রুভ হলো যে হ্যাঁ ঠিক করেছে, তখন অটোমেটিক্যালি প্রুভ হয়ে গেল যে ম্যাটার ডিসক্রিট, কন্টিনিউয়াস নয়। কেন এটা প্রুভ হলো বলতে পারবে? হ্যালো, হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কত অব্দি শুনেছো? আর অ্যালবার্ট আইনস্টাইনের ইয়ের পরে, অ্যালবার্ট মানে এই আইনস্টাইন। হ্যাঁ আমি বলছি যে এই পুরো জিনিসটা শুনেছো? না না না, এটা শুনিনি। আচ্ছা আচ্ছা, মানে তুমি এই অবধি শুনেছো? হ্যাঁ, ওই বাক্সটা আঁকছিলেন ওই, তারপরে বন্ধ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না আমি বলছি যে কেন আইনস্টাইনের ব্রাউনিয়ান মোশনকে ম্যাথমেটিক্যালি প্রুভ করা ইজ রিলেট টু অ্যাটমিক থিওরি বা হিস্ট্রি অফ অ্যাটমিক থিওরি, এটা হুম বেশিরভাগ জায়গাতেই বলা হয় না। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সত্যি গুরুত্বপূর্ণ। আইনস্টাইন যে ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে ওটাকে প্রুভ করেছিল, সেই ম্যাথমেটিক্যাল মডেল আমরা এখানে ডিসকাস করছি না, করবো না। কিন্তু তার যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, যে কিভাবে ও ভাবলো, সেইটা এখানে বোঝা যেতে পারে। সেটা হচ্ছে যে আইনস্টাইন বলছে যে এইটা তো ধরো আমার ওই পেট্রি ডিস্কটা, তার মধ্যে আমি কিছু পার্টিকেলকে ভাসিয়ে দিয়েছি, ঠিক আছে, এখন এই পার্টিকেল গুলো জিগজ্যাগ মোশন করছে। আইনস্টাইন হুম। গোটা ম্যাথমেটিক্যাল মডেলটা সাজালো এইভাবে, যে ধরো এইটা হচ্ছে আমার পার্টিকেলটা, এই যে এই পার্টিকেলটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা। এখন আইনস্টাইন বললো যে এই জলটাও আসলে কতগুলো ছোট ছোট পার্টিকেলের কম্বিনেশন, আর এই পার্টিকেল গুলো অ্যাট এনি গিভেন মোমেন্ট, হ্যাঁ লেটস আমরা এখানে মার্ক করে দিই যে অ্যাট টি1 টাইম, হ্যাঁ টি1 একটা টাইম, অ্যাট এনি গিভেন হুম মোমেন্ট এই পার্টিকেলটার চারিদিক থেকে ছোট ছোট ওয়াটার মলিকুল গুলো র্যান্ডামলি ওকে হিট করছে। এবং যেহেতু র্যান্ডামলি হিট করছে, খেয়াল করে দেখো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে কতগুলো পার্টিকেল কোন কোন ডাইরেকশন থেকে ওকে হিট করবে সেটা গেস করার কোনো জায়গা নেই। সো ইটস এ হুম র্যান্ডম মোশন, ঠিক আছে, ইটস এ র্যান্ডম মোশন। তো কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এবার যে কটা ধরো এখানে আমি চারটে পার্টিকেল ভেবেছি, এই চারটে পার্টিকেল এরকম ডিরেকশন থেকে এই বড় পার্টিকেলটাকে হিট করলো। তার ফলে তুমি যদি একটু একটু ভেক্টরের আইডিয়া হয়তো আগামী দিনে পাবে বা অলরেডি পেয়েছো,
তো আমি যদি কম্বিনেশন করি এই চারটে পার্টিকেল এখান থেকে হিট করলে পার্টিকেলটা এই ডিরেকশন বরাবর খানিক এগিয়ে যাবে। হুম। আবার পরের মুহূর্তে অন্য তিনটে বা চারটে পার্টিকেল অন্য ডিরেকশন থেকে তাকে অ্যাটাক করবে, তার জন্য তাদের যে নেট ফোর্সটা হবে এবং তার যে ডিরেকশন হবে সেই অনুযায়ী এটা এগিয়ে যাবে। দেখো তুমি একটা জিগজ্যাগ মোশন পেতে হ্যাঁ শুরু করছো, ঠিক হ্যাঁ আছে? হুম। তো আইনস্টাইন এইভাবে ব্রাউনিয়ান মোশনকে প্রুভ করলো এবং ওই জন্যই ব্রাউনিয়ান মোশন র্যান্ডম, সেটাও আমরা বুঝতে পারলাম। হুম। কিন্তু আচ্ছা এই এইটা থেকে যেটা প্রমাণ হয়ে গেল, একটা ব্রাউনিয়ান মোশন প্রমাণ হলো, আর আরেকটা জিনিসও বলার কথা যে আইনস্টাইন প্রমাণ করলে বড় সায়েন্স এটা হয় না। হ্যাঁ, যে আইনস্টাইন বিগার সায়েন্টিস্ট, কিন্তু আইনস্টাইন কোনো কিছু প্রমাণ করলে সেটা একদম ইউনিভার্সাল ট্রুথ বলে কেউ ধরে নেয় না। তাহলে আইনস্টাইন প্রুফ করলো, তারপরে আইনস্টাইনের প্রুফটাকে নিয়ে আরো কিছু মানুষ নাড়াচাড়া করলো, করতে গিয়ে দেখা গেল যে হ্যাঁ আইনস্টাইন যা করেছে ঠিক করেছে। অর্থাৎ দ্য প্রুফ অফ ব্রাউনিয়ান মোশন বাই আলবার্ট আইনস্টাইন ইজ প্রুভেন টু বি কারেক্ট, ঠিক আছে? কিন্তু আচ্ছা এইটা কারেক্ট প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাটার ডিসক্রিট না ম্যাটার কন্টিনিউয়াস সেই কোশ্চেনটারও একটা ফয়সলা হয়ে গেল। সেটা দাঁড়ালো যে ম্যাটার ইজ ডিসক্রিট নট কন্টিনিউয়াস। এইবার আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি এইটা বোঝার পর তুমি কি রিলেট করতে পারো যে কেন আইনস্টাইনের মডেলটা প্রুভ হওয়ার সাথে সাথে বা আইনস্টাইনের ম্যাথমেটিক্যাল মডেল অফ ব্রাউনিয়ান মোশন এটা ঠিক এক্সপ্লেন হওয়ার সাথে সাথে ম্যাটার ডিসক্রিট না ম্যাটার কন্টিনিউয়াস সেটাও প্রুভ হয়ে গেল? হ্যাঁ কি করে হলো, মানে কেন কেন বলা হচ্ছে যে এইটা প্রুভ হলো এটাও প্রুভ হলো? কারণ ব্রাউনিয়ান মোশনের যে প্রুফটা দরকার সেই প্রুফটার জন্য ম্যাটারকে ডিসক্রিট হতে হবে। এক্স্যাক্টলি। আইনস্টাইন যেটা ফার্স্ট প্রিন্সিপাল ধরেছে যে এইখানে ওয়াটার মলিকুল গুলো কয়েকটা ছোট ছোট পার্টিকেলের মতো যারা অ্যাটাক করছে। এক সেকেন্ড আমার ফোন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, কে বলছে? आप कौन बोल रहे हैं? आप फोन किया है? आपने फोन किए थे कुछ देर पहले, फिर मैंने कॉल बैक किया था। अच्छा, इससे पहले भी बहुत मैं कुछ महीने पे হ্যাঁ হ্যাঁ, তো ঠিক কথা যে আইনস্টাইন যে প্রুফটা বললো সেই প্রুফটার মধ্যেই এটা ইমপ্লিসিটলি দেওয়া আছে যে ম্যাটারকে ডিসক্রিট হতেই হবে, না হলে এটা হবে না, ঠিক আছে? এই জন্য এত ইম্পর্টেন্স দেওয়া হয়, ঠিক আছে? তো অথচ 1905-এ যখন ব্রাউনিয়ান মোশন প্রুভ হচ্ছে তখন কিন্তু অলরেডি মানুষ ইলেকট্রন প্রোটন আবিষ্কার করতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে? অবভিয়াসলি বোঝাই যায় যে সায়েন্টিস্ট মানে তো বা সায়েন্টিফিক কমিউনিটি মানে তো কোনো একটা নয়, ওখানেও পলিটিক্যাল সিনারিওর মতো আলাদা আলাদা ইয়ে আছে যে এরা এক জিনিসে বিশ্বাস করে ওরা এক জিনিসে বিশ্বাস করে এবং এইভাবে চলে। আলটিমেটলি কোথাও এসে তোমাকে একটা গিয়ে দাঁড়াতে হয় যে না, দিস ইজ দ্যাট, এটা এটা এরকম, ঠিক আছে? এখানেও তাই হয়েছে। এর পরের পার্টটা আমি খালি স্কিপ করে যাচ্ছি, পরে যদি আমরা ডেডিকেটেডলি করি তখন করবো obviously, ঠিক আছে? সেটা হচ্ছে যে 1879-এ ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এখানেও ইম্পর্টেন্ট হচ্ছে যে কেন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করা হলো, কেন কেন ওরকম একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করা হলো, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। মানে আমরা যখন পড়ি আমাদেরকে পড়তে শেখানো হয় এইভাবে যে হ্যাঁ ক্যাথোড রে এক্সপেরিমেন্ট হয়েছে এইভাবে, এই এক্সপেরিমেন্টের সেট আপ ছিল, এই রেজাল্ট পাওয়া গেছিল, এই কনক্লুশন। কিন্তু যে কোশ্চেনটা প্রথম করা উচিত সেই কোশ্চেনটা হচ্ছে যে বুঝলাম তো, কিন্তু ওখানে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কেন হঠাৎ করে ওরকম একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে গেল? স্বপ্নাদেশ পেয়েছিল, মানে এই যে আমরা শুনি যে স্বপ্নাদেশ পেয়ে মাটি করে কালীর মূর্তি পেয়েছে, ওরকম কোনো ব্যাপার নাকি কোনো লজিক ছিল? মোস্টলি লজিক ছিল, ঠিক আছে? সেই লজিকটা কোথাও বলা হয়, অথচ সেটাই বলা উচিত। সেটা না বললে পরে ফাঁকা থেকে যায়। তা আমি এখন সেটা বলছি না আপাতত, ঠিক আছে? তো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট তুমি পড়েছো, পড়েছো তো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট? হ্যাঁ পড়েছি। সেখান থেকে ইলেকট্রন ইনভেন্ট হচ্ছে। তারপর 1886-এ অ্যানোড রে থেকে প্রোটন ইনভেন্ট হচ্ছে, ঠিক আছে? নিউট্রন কিন্তু ইনভেন্ট হচ্ছে না সেই সময়। এবং মজার ব্যাপার যে এই ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হওয়ার পর মানুষজন ভাবতে শুরু করেছে আচ্ছা তার মানে অ্যাটম, এটা যদি একটা অ্যাটম হয়, আমি অ্যাটমকে যদি ব্রেক ডাউন করি তাহলে আমি ইলেকট্রন পাচ্ছি আর প্রোটন পাচ্ছি, ঠিক আছে? ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন পজিটিভ, এটা পাচ্ছি।
এবার প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাটমের ভেতরে ইলেকট্রন আর প্রোটনটা আছে কিভাবে, ঠিক আছে? এই যে এই কোশ্চেনটা যে হাউ or in which architecture, না আর্কিটেকচার বলা যেতে পারে না, ঠিক আছে আর্কিটেকচার architecture electron and proton live inside the atom, ঠিক আছে? এই কোশ্চেনটা তারপরে অবভিয়াসলি দেখো একটাও কিন্তু খুব মানে মেকানিক্যাল না, যা হওয়ার তাই হচ্ছে, মানুষ যেভাবে ভাবার কথা আজকে যদি আমাদেরকে এগুলো ভাবতে হতো তাহলে আমরা যেভাবে ভাবতাম ওই সময় সেরকম ভাবেই ভেবেছি। এবং এই যে কোশ্চেনটা যে অ্যাটমের ভেতরে ইলেকট্রন এবং প্রোটন ঠিক কিভাবে আছে, সেই প্রশ্নটাকেই আমরা বলি যে অ্যাটমিক স্ট্রাকচার অর অ্যাটমিক মডেল। এটাও আমরা কোনো এক সময় বলবো যে মডেল আর অ্যাকচুয়াল অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? তো যাই হোক, মানে একটু ছোট করে বলা যেতে পারে সেটা না যে any scientific theory is basically a model, basically a model, but we we never certainly claim যে this is the actual model। ব্যাপারটা এরকম খায় যে সে ফর এক্সাম্পল অনেক উদাহরণ দেওয়া যায়। সে ফর এক্সাম্পল তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে গিয়ে দেখেছো যে বর বউ বিয়ে করছে, মানে মালা টালা পড়াচ্ছে, সিঁদুর দিচ্ছে অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে? এবার তুমি বাড়িতে এসে ভাবছো যে যেটা অনেক বাচ্চা মেয়েরা আমাদের সোসাইটি ধরনের মেয়েরা বিশেষ করে, ছেলেরা করে না কিন্তু করতেই পারে কেউ, সেটা হচ্ছে যে সে ভাবলো যে আমিও বর বউ বানাবো এবং বিয়ে দেবো। তো সবচেয়ে কমন হচ্ছে সে মাটি দিয়ে বা কাঠ দিয়ে একটা বরের মূর্তি বানালো, একটা বউয়ের মূর্তি বানালো, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়। তাহলে এই বর বউটা হচ্ছে অ্যাকচুয়াল বর বউটার একটা মডেল, তাই তো? হুম এই যে মডেলটা, এবার খেয়াল করে দেখো এই মডেলটা কি করতে পারে। এই মডেলটা বরের মতো দেখতে, বউয়ের মতো দেখতে, অর্থাৎ দেখতে কোনো সমস্যা নেই, কিন্তু এই মডেলটা নিজে নিজে মালা বদল করতে পারে না, ঠিক আছে? তাহলে আরেকজন ভাবলো যে আচ্ছা তাহলে আমি এই মডেলটাকে এরকম করে না বানাই, আমি এটা এমন মেকানিজম দিয়ে বানাই ভেতরে মোটর টোটর ফিট করে যে মালা বদল করতে পারবে। হুম এবার মালা বদল করতেও পারলো, কিন্তু তাহলে কি সেটা এক্স্যাক্টলি বড় বউ হলো? না, হলো না। কেন? কারণ এটা একটা মডেল, এটা আগের মডেলের থেকে বেটার মডেল, আরো বেশি জিনিস ম্যাচ করে, কিন্তু আবার এটা ম্যাচ করে না যে বর বউকে মালা বদল করতে করতে দুটো কথা বলতে পারে, এ কথা বলতে পারে না। দেন সে কথা বলা শুরু করলো, ইত্যাদি নানা রকম করতে করতে আর কেউ একটা বললো যে এসে যে আচ্ছা আমি আমি দুটো বড় বউ বানিয়েছি, তার ভেতরে দুটো এআই মডিউল ফিট করে দিয়েছি, তারা শুধু কথা বলতে পারে না, তারা কমিউনিকেট করতে পারে, ঠিক আছে? সেটা আরো বেটার মডেল, কিন্তু স্টিল আমরা এক্সাক্ট জায়গাটায় গিয়ে পৌঁছাতে পারছি না। এবার এইটার ক্ষেত্রে তুমি এক্সাক্ট জায়গায় পৌঁছেছো কি পৌঁছাওনি সেটা এস্টিমেট করার একটা জায়গা আছে, কিন্তু ইউনিভার্সের অন্যান্য ফেনোমেনার ক্ষেত্রে সেটা নেই। নেই বলেই আমরা যা কিছু পাই, মানে যা কিছু আমরা জানি সায়েন্স সম্পর্কে, যা কিছু থিওরি, দিস আর অল মডেল, আমাদেরকে সেইভাবেই চলতে হবে। হ্যাঁ, কোনোটা মোস্ট সফিস্টিকেটেড মডেল, কোনোটা লেস সফিস্টিকেটেড মডেল, ঠিক আছে? হ্যাঁ, মোস্ট সফিস্টিকেটেড মডেল, এবার একটা মডেলের মানে কি বলে ওটাকে ভ্যালিডিটি কতক্ষণ না, যতক্ষণ অব্দি ওই মডেলটা আমাকে এক্সাক্ট যে মানে অ্যাকচুয়াল যে সিস্টেমটা, সেই অ্যাকচুয়াল সিস্টেমের ঘটনাগুলোকে প্রেডিক্ট করতে পারছে। যদি প্রেডিক্ট করতে না পারে আমাকে বুঝতে হবে মডেলে কোনো গন্ডগোল আছে, তাহলে তখন আমাকে মডেল চেঞ্জ করতে হবে। এই আমরা অজস্রবার দেখবো, তুমি খানিকটা হয়তো পড়েছো ক্লাস 10-এ বা 9-এ, তোমাদের গ্যাস বলে একটা চ্যাপ্টার ছিল তো? হয়তো আচ্ছা, মনে নেই, গ্যাস, আইডিয়াল গ্যাস, এরকম ছিল না? জানি না মনে পড়ছে না মুহূর্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিভি ইজ টু এনআরটি, সেটা মানে মনে পড়ছে না?
না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আহ, তাহলে আরেকটা উদাহরণ খুঁজতে হয়। ধরো তুমি একটু গেম খেলতে ভালোবাসো, ঠিক আছে, আমি গেম দিয়ে উদাহরণ দিই। ধরো একটা অ্যাকচুয়াল যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়াল যুদ্ধতে অনেক কিছু হচ্ছে। এবার আমি যখন একটা গেম বানাচ্ছি, আমি আসলে কি করছি, আমি ওই অ্যাকচুয়াল যুদ্ধটার একটা মডেল তৈরি করছি, তাই তো? হুম। যে মডেলটা ওই অ্যাকচুয়াল যুদ্ধের অনেক কিছুকে রেপ্লিকেট করতে পারে, আবার অনেক কিছুকে করতে পারে না। সে ফর এক্সাম্পল, এই সেম সিমুলেশনটা যদি আমি কেউ আগে করে, ঠিক আছে, যেটা এখন হচ্ছে অনেক জায়গাতে, যে এই অ্যাঙ্গেল থেকে আমি যদি একটা মিসাইল মারি ওখানে গিয়ে পড়বে, ঠিক আছে, পড়লো। অ্যাকচুয়াল রিয়েলিটিতেও যদি ওই অ্যাঙ্গেল করে মিসাইলটা মারা হয়, ওই রকম উইন্ড স্পিড থাকে, তাহলে এটা ওখানে গিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে এখানে হুম। অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের সাথে অ্যাকচুয়াল মানে আমাদের মডেলের ওয়ার্ল্ডের মিলে যাচ্ছে, তো সেই মডেলটা ভ্যালিড। কিন্তু আবার যদি আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখি, যে আমাদের গেম গুলোতে যেটা হয় যে, এবং এটা একটা খুবই মানে বড় বড় সায়েন্টিস্টরা সেখানে কাজ করে, মানে যারা কম্পিউটার সায়েন্টিস্ট ইত্যাদি, যে লাইটিং, নিশ্চয়ই তুমি জানবে যে গেমের, বিশেষ করে এই ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড গেমের লাইটিং ডিজাইন করা এবং সেই লাইটিংটাকে সিমুলেট করা ইজ আ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক, এবং চ্যালেঞ্জিং ওয়ার্ক, এবং সেটা পুরো ম্যাথমেটিক্যালি করা হয়, ঠিক আছে। আমাদের হুম। ছোটবেলায় যে গেমগুলো ছিল, কল অফ ডিউটি 1, কল অফ ডিউটি 2, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা, এইগুলোতে যেমন লাইটিং কন্ডিশন গুলো খুব ভালো ছিল না, মানে যে কেউ যদি ওটা তোমাকে দেখানো হয়, আর তোমাকে যদি একটা ভীষণ খারাপ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফুটেজ দেখানো হয়, তাও তুমি বুঝতে পারবে কোনটা রিয়েল কোনটা রিয়েল নয়, তাই না? হুম। কেন? তার কারণ হচ্ছে যে ওই এগেইন, যে ওই অ্যাকচুয়াল যে ফুটেজটা, যেটা খুবই পুরনো, একদম পুরনো টেকনোলজিতে তোলা, কিন্তু তবুও সেটার যে লাইটিং কন্ডিশন, সেটা তোমার রিয়েল ওয়ার্ল্ড এর লাইটিং কন্ডিশনের যে এক্সপিরিয়েন্স তোমার ব্রেন করে, তার সাথে অনেক বেশি যায়, রেদার দেন ওই কম্পিউটার সিমুলেশন, ঠিক আছে। কিন্তু আমার আজকের দিনে কদিন আগে দেখলাম আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ বলে সিনেমাটা, সেটাও যে সেটার যে লাইটিং কন্ডিশন গুলো করা হয়েছে, এটা ক্রিয়েটেড লাইটিং কন্ডিশন, কিন্তু দেখে তোমার চট করে মনে হবে না যে এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো কেন? কারণ ওখানে একটা বেটার মডেল ইউজ করা হয়েছে। সো এভরি সাইন্টিফিক থিওরি ইজ আ মডেল। যতক্ষণ সেই মডেলটা অ্যাকচুয়াল সিস্টেমকে প্রেডিক্ট করতে পারছে, ততক্ষণ সেই মডেলটা ভ্যালিড। যেই মুহূর্তে সে পারছে না, সেই মুহূর্তে গোটা দুনিয়া লেগে যায় একটা বেটার মডেল খুঁজে আনার জন্য, ঠিক আছে। তো এইটা থেকে তুমি যদি ওই রিচার্ড ফেইনম্যানের নাম শুনে থাকো, শুনেছো রিচার্ড ফেইনম্যানের নাম? হ্যাঁ। হ্যাঁ, রিচার্ড ফেইনম্যান আমার খুব প্রিয় একজন ক্যারেক্টার। তার একটা অটোবায়োগ্রাফি আছে, শিওরলি ইউ আর জোকিং মিস্টার ফাইনম্যান, পুরো কখনো পারলে, ঠিক আছে। সেখানে ফাইনম্যান একটা বলছে, যেটা খুব মজাদার, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট, আমি এটা অনেককে জিজ্ঞেস করেছি, হ্যাঁ, মানে অনেক সাইন্টিফিক লোককেও, ঠিক আছে, হোয়াট ইজ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রন কি মনে হয় তোমার? উম, সাবঅ্যাটমিক পার্টিকেল। সাবঅ্যাটমিক পার্টিকেল, তার মানে তুমি বলছো ইলেকট্রন ইজ এ হুম। পার্টিকেল। পার্টিকেল। হ্যাঁ, তুমি অ্যাটমিক স্ট্রাকচারটাই যদি আরো কয়েক পাতা এগিয়ে গিয়ে পড়ো, তুমি দেখতে পাবে সেখানে ইলেকট্রনকে বলা হচ্ছে ইলেকট্রন ইজ এ ওয়েভ, ঠিক আছে। হুম, এই দিয়ে লোকে কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, আমি মনে আছে একটা সিনেমা দেখে, সিনেমা না, একটা ওয়েব সিরিজ, নামও শুনে থাকবে তুমি হয়তো, কোটা ফ্যাক্টরি বলে, ঠিক আছে। হ্যাঁ, তো সেইখানে একদম কোটা ফ্যাক্টরি ফার্স্ট সিজনের 1 নম্বর কি 2 নম্বর এপিসোডে একটি ক্যারেক্টার খুবই কেমিস্ট্রির ওপর সে রাগ দেখায়, কেন না কেমিস্ট্রিতে সবকিছুই এক্সেপশন, মানে আহ, এবং হ্যাঁ। ইত্যাদি ইত্যাদি নিয়ে তার একটা মনোরোগ, তুমি দেখেছো ওটা? না, আমি দেখিনি। আচ্ছা,
মানে ওটা ক্লিপ কেটেও খুব ভাইরাল হয়, ঠিক আছে, যে কেমিস্ট্রিতে খুব সবকিছু এক্সেপশন 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে যে কেমিস্ট্রিতে এইসব কেন শেখায়, প্রথমে আমাকে থমসন প্লাম পুডিং মডেল শেখাবে, তারপরেই বলবে যে এটা ভুল মডেল, তাহলে তুমি বোর্ডের মডেল শেখো, সরি রাদারফোর্ডের মডেল শেখো, তারপরেই বলবে যে রাদারফোর্ডের মডেলটা ভুল মডেল, তারপরে এসে বলবে যে তাহলে বোর্ডের মডেল শেখো, অ্যান্ড অল দ্যাট এসব চলছে, ঠিক আছে। আসল কারণটা ওইটাই, ওটা বলে নেওয়া হয় না বলে যে আমরা আসলে হিস্ট্রি অফ সায়েন্স পড়ছি, সায়েন্স পড়া যায় না, হিস্ট্রি অফ সায়েন্স পড়তে হয়। সেই জন্য আমাকে ওইটা শেখানোর মধ্যে দিয়ে আসলে শেখানো হচ্ছে যে দেখো থমসন ক্লাউন পুডিংটা মডেলটা কিভাবে এসেছিল, সেখান থেকে কি করে মানুষ ডিটেক্ট করেছিল যে এটা গন্ডগোল আছে, এবং তারপরে সেখান থেকে কি করে এসেছিল রাদারফোর্ড অ্যান্ড অল দ্যাট, যাতে করে আজকে আমি যখন সায়েন্টিস্ট হব, হুম, তখন আমি সত্যি ডেভেলপ করতে পারি যে আজকের যে প্রবলেমে আছে, আজকেও কেউ কোথাও ওরকম দাঁড়িয়ে আছে থমসন ক্লাউন পুডিং মডেল বানিয়েছে কিন্তু সবকিছু এক্সপ্লেন করা যাচ্ছে না, তাহলে সেখান থেকে আমি কি করে ভাববো একটা নতুন মডেলের কথা, এইটা শেখানোর জন্যই শেখানো হয়, ঠিক আছে। যাক গে, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এক্সেপশনের কথা অন্য আরেকদিন বলবো। ইলেকট্রনকে ওয়েভ হিসাবেও দেখা যেতে পারে, পার্টিকেল হিসাবেও দেখা যেতে পারে। এবার এই দুটোই উত্তর দেয় লোকে, ঠিক আছে। যারা দুটোই জানে তারা বলে যে না ওয়েভ, ওটা তো ডিপেন্ড করছে তুমি কিভাবে দেখতে চাইছো তার উপর ডিপেন্ড করে, ওটা আইদার ওটা ওয়েভ অথবা পার্টিকেল। কিন্তু ইলেকট্রনকে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, এবং আমি পরে এইচআর টাইমম্যানকে পড়তে গিয়ে দেখেছি এইচআর টাইমম্যান ওটাই বলছে, এটার উত্তরটা হবে সবচেয়ে সফিস্টিকেটেড উত্তর হচ্ছে ইলেকট্রন ইজ নাথিং বাট আ থিওরি, ঠিক আছে, এটা থিওরি। সত্যি ইলেকট্রন এক্সিস্ট করে কিনা এই প্রশ্নটা আমরা কোনোদিনও উত্তর দিতে পারবো না, উত্তর দিতে পারবো না বলেই এই প্রশ্নটারও প্রায় কোনো মানে নেই। এখন তুমি বলবে যে আচ্ছা সত্যি ইলেকট্রন যদি ইয়ে না হয়, মানে এক্সিস্ট করে কি না করে, এটা তো প্রমাণ করা সোজা, এই যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যত এক্সপেরিমেন্ট আছে সেগুলো দিয়ে করলেই হবে। না, তাতে করেও প্রমাণ হয় না যে ইলেকট্রন বলে সত্যি কোন একটা পার্টিকেল বা কিছু এক্সিস্ট করে। কেন? তার কারণ হচ্ছে যে এই মডেল, তুমি কতগুলো এভিডেন্স পেয়েছো, যে এভিডেন্স গুলোকে একটা পার্টিকুলার মডেল দিয়ে প্রুভ করা যায় এবং প্রেডিক্ট করা যায়, তুমি সেই মডেলটার নাম দিয়েছো ইলেকট্রন। এখন সেই এক্স্যাক্টলি ইউনিভার্সে আমাদের আমাদের রিয়েলিটিতে ওইভাবেই জিনিসটা হচ্ছে কিনা উই ডোন্ট নো। আমরা ততক্ষণ অব্দি ইলেকট্রনের থিওরি নিয়ে সেফলি চলতে পারবো যতক্ষণ অব্দি ইলেকট্রনের থিওরিতে যা প্রেডিক্ট করছে আর অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যা হচ্ছে সেই দুটো একটা কোভারেন্সি মেনটেন করছে। যেই মুহূর্তে সেটা করতে পারবে না সেই মুহূর্তে আমাকে অল্টার করে যেতে হবে। তার এক্সাম্পলই হচ্ছে এটা যে ইলেকট্রন যখন আবিষ্কার হয়েছিল তখন ওটা অ্যাজ এ পার্টিকেল আবিষ্কার হয়েছিল, কিন্তু তার মাত্র 30 বছর মতো পরেই মানুষকে এই জায়গায় গিয়ে যেতে হয় যে না ইলেকট্রন শুধু পার্টিকেল না, ইলেকট্রনের ওয়েভ নেচারও আছে, অর্থাৎ ইলেকট্রন ক্ষেত্র বিশেষে একটা ওয়েভও হতে পারে, ঠিক আছে। তো এভরি সাইন্টিফিক ফেনোমেনা ইজ নাথিং বাট আ মডেল, ঠিক আছে। তো এখান থেকে আসছে যে অ্যাটমিক মডেল, অর্থাৎ অ্যাটমের ভিতরে এই যে আমি ইলেকট্রন আর প্রোটন পেলাম আমাদের থিওরিতে, এই ইলেকট্রন প্রোটনকে কিভাবে রাখলে পরে একটা রিয়েল অ্যাটমের জিনিসপত্রের সাথে এই মডেল অ্যাটমের জিনিসপত্র ম্যাচ খেয়ে যায়, এই হচ্ছে ব্যাপার মূল গোল। এইটা করতে গিয়ে প্রথম যে মডেলটা এলো তার নাম হচ্ছে থমসন পাম পুডিং মডেল, ঠিক আছে। এটা তুমি বইতে নিশ্চয়ই পড়েছো, ঠিক আছে। সেটা আসছে 1898-এ। খেয়াল করে দেখো 1898-এ কিন্তু প্রোটন আবিষ্কার হয়নি, কিন্তু অ্যাটমিক মডেল চলে আসছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছে যে যারা এই মডেলটা দিচ্ছে তাদের কাছে প্রোটনটা গিভেন ছিল, তারা তারাও আন্দাজ করতে হবে। হ্যাঁ, তো এটা কে করছে? এটা করছে হচ্ছে জে থমসন, জে থমসন, ঠিক আছে। জে থমসন যে মডেলটা দিচ্ছে সেই মডেলটার পরবর্তীকালে নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। খুবই সিম্পল একটা মডেল, সেটা হচ্ছে যে পুডিং বা কেক, পুডিংটাকে আমরা কেক হিসেবে ভাবতে পারি। কেকের মধ্যে যেমন ওই যে ফ্রুটের যে ইয়েগুলো, ছোট ছোট ফ্রুটের পিস থাকে বা বিভিন্ন থাকে না, চেরি ফেরি হাবি জাবি, ঠিক আছে। যেমন ওই বাপুজি কেক বা এরকম কোনো কেকে কি হয় যে এটা হচ্ছে মেইন কেকটা, তার মধ্যে কিছু ফুড পার্টিকেল
এর মধ্যে বসে আছে, তাই তো? তো থমসন প্লাঙ্ক পুডিং মডেলটা সেই রকম। ও বললো যে পুরো অ্যাটমটা আসলে একটা পজিটিভ চার্জ, এবং তার ভিতরে ইলেকট্রন গুলো ছোট ছোট ওই প্লামের মতো ঢুকে বসে আছে, ঠিক আছে? এইটাকে বলা হয় থমসন প্লাম পুডিং মডেল, ঠিক আছে? ইনিশিয়ালি মডেলটা চললো না কবে থেকে, এগেইন এগুলো আমি খুব তাড়াতাড়ি বেরোচ্ছি, এগুলো আমি তুমি বলেছো স্পেক্টার জায়গায় গিয়ে পৌঁছতে, আমি তার প্রি রিকুইজিট হিসাবে এগুলো বলতে বলতে যাচ্ছি, কিন্তু ডিটেলসে বলছিলাম। একজন ভাবলো যে আচ্ছা, গোটা জিনিসটাই যদি একটা লামসাম পজিটিভ চার্জ হয়, আর তার মধ্যে যদি ইলেকট্রন গুলো থেকে থাকে, তাহলে যদি আমি একটা পজিটিভ চার্জওয়ালা পার্টিকেলকে, বা ধরে নাও একটা একটা মানে থমসন প্লাঙ্ক পুডিং মডেলের বেসিক গল্পটা কি, যে এটা একটা পজিটিভ ওয়াল, ঠিক আছে? তার মধ্যে আমার নেগেটিভ চার্জ গুলো ঢুকে ঢুকে আছে। হ্যাঁ, তাহলে এই 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 মডেলটা সত্যি না মিথ্যে, এটা প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যদি আমি একটা পজিটিভ চার্জওয়ালা গুলি বা বুলেট ওর দিকে ফায়ার করি, তাহলে যেহেতু ওইটা নিজে পজিটিভ চার্জ আর আমার বুলেটটাও পজিটিভ চার্জ, তাহলে ইট উইল রিপেল ইচ আদার, এবং এই বুলেটটা কখনো ওকে হিটই করতে পারবে না। বোঝা যাচ্ছে কি বলছি আমি? যে এই পজিটিভ চার্জটার দিকে যদি আমি একটা বুলেট ছুড়ে দিই, যে বুলেটটা নিজে ইটসেলফ পজিটিভ চার্জ, তাহলে এ কখনো এর কাছে যেতেই পারবে না, কারণ আমরা জানি যে সেম চার্জ রিপেল ইচ আদার। এই অবধি কোনো প্রশ্ন বা কিছু আছে? হ্যাঁ, এটাই করলো হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে? যে 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 থমসনের স্টুডেন্ট, ঠিক আছে? সে রাদারফোর্ড কি করলো? রাদারফোর্ড যেটা করলো সেটা হচ্ছে যে ও এই বুলেটটা সে নিল হচ্ছে একটা আলফা পার্টিকেল। হ্যাঁ, আলফা পার্টিকেল হচ্ছে হাইলি চার্জ, তাতে ডবল পজিটিভ থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো সেই আলফা পার্টিকেলকে একটা অ্যাটমের মধ্যে ছুড়ে দিল। এগেইন আমি এক্সপেরিমেন্টের ডিটেলসে যাচ্ছি না, কিচ্ছু যাচ্ছি না, এবং ছুড়ে দিয়ে গিয়ে দেখতে পেলো যে না, বেশিরভাগ আলফা পার্টিকেলই অ্যাটমটাকে পাস করে বেরিয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই অ্যাটমটা পুরো এরকম একটা সলিড পজিটিভ চার্জের ব্যাপার নয়। হ্যাঁ, এবং নট অনলি দ্যাট, যেহেতু আলফা পার্টিকেলের একটা নিজস্ব মাসও আছে, ওই মাসওয়ালা কোনো জিনিস যদি দেওয়ালের ভিতর দিয়ে চলে যায়, তাহলে আমাকে বুঝতে হবে দেওয়ালটা অনেক বেশি পোরাস, তাই না? ঠিক যে কারণে ধরো একটা তুমি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা বুলেট চালালে পরে সে বেরিয়ে যেতে পারে, কিন্তু একটা সলিড কংক্রিটের ব্লকের মধ্যে দিয়ে বুলেট চালালে সে তো আটকে যাবে, তাই না? এই সমস্ত কিছুর উপর দাঁড়িয়ে ও বললো যে না, থমসন প্লাঙ্ক পুডিং মডেলটা ঠিক মডেল নয়। হ্যাঁ, দিল নতুন মডেল, যাকে বলা হচ্ছে রাদারফোর্ড মডেল, ঠিক আছে? সেটা সে দিচ্ছে 1911। রাদারফোর্ড মডেল, ঠিক আছে? রাদারফোর্ড মডেলটা কি ছিল? রাদারফোর্ড মডেলটা সিম্পলি হচ্ছে, রাদারফোর্ড বললো যে কিভাবে বললো কি, এসব পরে আমরা দেখবো। মানে রাদারফোর্ড বললো যে জাস্ট লাইক সান তার চারিদিকে বিভিন্ন প্ল্যানেট গুলো ঘুরে বেড়ায়, অ্যাটমের ক্ষেত্রেও একটা স্মল পজিটিভ চার্জ একদম সেন্টারে আছে, তাকে আমরা বললাম নিউক্লিয়াস, এবং তার চারিদিকে ইলেকট্রন গুলো প্ল্যানেটের মতো মুভ করছে, ঠিক আছে? বিভিন্ন অরবিটে, এগুলোকে বলা হলো অরবিট, ঠিক আছে? অরবিট। এই অবধি গিয়ে দাঁড়ালো রাদারফোর্ডের মডেল, ঠিক আছে? এখন এই রাদারফোর্ডের মডেলের ভুল ধরতে গিয়েই প্রথম স্পেক্ট্রার গল্পটা আসে, ঠিক আছে? অনেকগুলো কথা বলতে হয় এর আগে, আমি মানে প্রায় 3-3.5 দিনের জিনিস একদিনে কুইজ করে বলার চেষ্টা করছি, ঠিক আছে? কোথাও বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে এনি চার্জ পার্টিকেল, এটা ম্যাক্সওয়েলের থিওরি। আমি মানে যেহেতু খুবই তাড়াতাড়ি বলছি, ফলে আমি আলাদা করে ইচ্ছের মধ্যে যাচ্ছি। ম্যাক্সওয়েলের থিওরি বলে, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ঠিক আছে? কি বলে? এটা অনেক পুরনো কিন্তু, হ্যাঁ, মানে সব অ্যাটম ট্যাটম আসার, মানে ইলেকট্রন প্রোটন আসার অনেক আগে ম্যাক্সওয়েলের থিওরি চলে এসেছে, 1864 এর মধ্যে।
ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনেক কিছু বলে, তার মধ্যে যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট সেটাই বলি। সেটা হচ্ছে যে if a charged particle moves with acceleration, then it will emit its energy in the form of electromagnetic radiation. Electromagnetic radiation এর এক্সাম্পল কি? লাইট। লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যাই হোক, মুদ্রা সে কি বলতে চাইছে, বলছে একটা চার্জ পার্টিকেল লাইক ইলেকট্রন, সে যদি অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, অ্যাক্সিলারেশন মানে জানি তো আমরা, হুম হ্যাঁ, সে যদি অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে তাহলে সেটা টোটাল এনার্জিকে অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রেডিয়েট করে দেবে। আর যদি সেটা টোটাল এনার্জি রেডিয়েট করতে থাকে তাহলে তার টোটাল এনার্জি কমবে না বাড়বে, নাকি একই থাকবে? শুনতে পেলাম না। কমবে। কমবে, ঠিক আছে। হ্যাঁ, তা যদি কমে, এইটা কি দেখো, এই জিনিসটা কি, এবং শুধু কমবে তা নয়, আরেকটা জিনিস ঘটবে, যে কন্টিনিউয়াসলি ও নিজের এনার্জি যেহেতু ছাড়ছে, সামহাউ এই রেডিয়েশনটাকে যদি কেউ মাপার চেষ্টা করে তাহলে সে একটা কন্টিনিউয়াস লাইন পাবে। ঠিক আছে, কন্টিনিউয়াস লাইন মানে কি, লাইক একদম, মানে তোমায় কিভাবে বলি, ধরো আম, ধরো একটা ট্যাঙ্কিতে আমরা জল ভরে রেখেছি, ঠিক আছে, ট্যাঙ্কিতে জল ভরে রেখেছি, ঠিক আছে। এবার আমি একটা ফুটো করে দিলাম, তাহলে এই ফুটো দিয়ে জল পড়বে, ঠিক আছে। এবার জলটার ভেলোসিটি কত সেটা যদি আমরা মেজার করতে থাকি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো অবভিয়াসলি যখন প্রথম ফুটোটা ওপেন করবো তখন ভেলোসিটি অনেক বেশি থাকবে, লেটস সে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপর আস্তে আস্তে তার ভেলোসিটি কমবে, গিয়ে 0 মিটার পার সেকেন্ড গিয়ে পৌঁছাবে। এবার খেয়াল করে দেখো, কেউ যদি প্রতি মুহূর্তে ওর ভেলোসিটি মাপতে শুরু করে তাহলে ও বেসিক্যালি একটা কন্টিনিউয়াস লাইন পাবে, মানে 10 থেকে 9.99, দেন 9.98, এরকম করতে 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 ফাইনালি 0-তে গিয়ে পৌঁছাবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ বুঝে গেলে এটা আমি কি বললাম? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, ঠিক তেমনি একটা ইলেকট্রন তার টোটাল এনার্জি যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে এমিট করে, আর কেউ যদি বসে ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে ডিটেক্ট করে, তাহলে তারও ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কোন একটা প্যারামিটার, লেটস সে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির একটা কন্টিনিউয়াস ব্যান্ড পাওয়া উচিত। মানে লেটস সে এক্স ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে ওয়াই অব্দি যাবে, কিন্তু এক্স আর ওয়াই এর মাঝখানে কন্টিনিউয়াস, মাঝে কোনো গ্যাপ থাকবে না, তাই এক্সপেক্টেড, তাই তো? কি একটা বললে বোধহয়, হ্যাঁ বললে। আমি শুনতে পেলাম না, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই অনলাইন ক্লাসে এই একটা সমস্যা হয়, যে কমিউনিকেশনটা খুব মানে ফ্র্যাকচার হয়ে যায়। যাই হোক, অসুবিধা নেই, চেষ্টা করবো আমরা। এবার এই গোটা আন্ডারস্ট্যান্ডিংটা আমরা যদি রাদারফোর্ডের মডেলে লাগাই, আমরা দেখতে পাবো যে রাদারফোর্ডের মডেলে একটা প্লাস চার্জের অ্যারাউন্ডে একটা মাইনাস চার্জ ঘুরে বেড়াচ্ছে, মানে ইলেকট্রন, এবং যে কোনো সার্কুলার মোশন হচ্ছে মানে সেখানে অ্যাক্সিলারেশন আছে। এগুলো সবই তুমি এখন শুনে নাও, সবগুলোর কারণ আছে, ইভেনচুয়ালি আমরা মানে কারণ ব্যাখ্যা করেই বলা উচিত, তাই বলা হয়। কিন্তু আমি আজকে একটা জাস্ট ছোট্ট দিয়ে দিতে চাইছি তোমার মূল প্রশ্নটাকে, ঠিক আছে। তো খেয়াল করে দেখো যে এই ইলেকট্রনটা সার্কুলার মোশন করছে, মানে সার্কুলার মোশন মিনস দেয়ার মাস্ট বি সাম অ্যাক্সিলারেশন, ঠিক আছে। দ্যাট মিনস এই ইলেকট্রনটা তার এনার্জি কন্টিনিউয়াস, দ্যাট মিনস দ্যাট ইলেকট্রন will
emit its energy continuously in form of electromagnetic radiation emit করে। এই আমাদের মানে আমাদের রাদারফোর্ডের মডেল, আবার দেখো সেই মডেলের সঙ্গে অ্যাকচুয়ালিটি ডিফারেন্স। মডেল প্রেডিক্ট করছে যে ইলেকট্রন যদি ওরকম ভাবে ঘোরে তাহলে তার অ্যাক্সেলারেশন আছে, তার মানে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে, তার টোটাল এনার্জি কমবে ধীরে ধীরে, এবং সে কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে। যখন এটা এক্সপেরিমেন্ট করতে যাওয়া হলো, মানে এক্সপেরিমেন্ট করার কিছু নেই, জাস্ট একটা ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি তার এনার্জি ছাড়ে তাহলে তার সার্কুলার পাথের সাইজটা ছোট হতে থাকবে এবং ইভেনচুয়ালি সে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাবে। আর ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়ে যায়, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জের মধ্যে গিয়ে, তার মানে অ্যাটমটাই সিজ টু এক্সিস্ট। এবার মানুষজন বসে ক্যালকুলেট করলো যে একটা ইলেকট্রন তার এনার্জি এমিট করতে করতে নিউক্লিয়াসে গিয়ে পড়তে কত সময় লাগবে। যে টাইমটা পাওয়া গেল সেটা সামহাউ অ্যারাউন্ড 10⁻⁻⁻⁷। তার মানে যদি এই ঘটনাটা সত্যি ঘটতো তাহলে পৃথিবীতে অ্যাটমিক মডেল নিয়ে ডিসকাস করার জন্য কোনো মানুষই এক্সিস্ট করতো না, পৃথিবীটাই এক্সিস্ট করতো না, কারণ আমরা সবাই অ্যাটম দিয়ে তৈরি। আর অ্যাটম সৃষ্টি হওয়ার 10⁻⁸ সেকেন্ডের মধ্যেই ইলেকট্রন গিয়ে নিউক্লিয়াসে পড়ে যাচ্ছে, অ্যাটম ফিনিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই এটা ঘটছে না, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে ওই যে বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কেউ যদি বসে ডিটেক্ট করে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা এনি টাইপ অফ রেডিয়েশন, তাকে যে ডিটেক্ট করার হয় সেটা হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড দাঁড়া, মায়ের কল আসছে। ইয়ে ঠিক 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 ঠিক। মিটিং পিছনে আছে। ওখান থেকে বেরিয়ে যাও মিটিং থেকে, আমি ওখান থেকে ঢুকে যাবো। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ শুনছি। হ্যাঁ, হ্যাঁ, চলে কন্টিনিউ করতে পারো। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ডিটেক্ট করার যে 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 প্রসিডিওর, সেই গোটা জিনিসটাকে ইন শর্ট স্পেকট্রা বলে। যদিও আমি এটাকে খুব অ্যাকুরেটলি বলছি না এই ব্যাপারটা, স্পেকট্রা কি জিনিস। স্পেকট্রা খুব গ্রসলি যদি বলি, স্পেকট্রা কথাটা হচ্ছে স্পেকট্রোস্কোপির একটা ছোট ফর্ম, ঠিক আছে? স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? যেখানে স্কোপি মিনস হচ্ছে দেখা বা খোঁজা, ঠিক আছে? আর স্পেক্টার, স্পেক্টার কথাটার মানে হচ্ছে, জানো স্পেক্টার কথাটার মানে? স্পেক্টার কথাটার মানে জানো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, কিছু কি ইন্টারনেট বা কিছু সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছিল আমার, ডিভাইসটা চেঞ্জ করতে হলো আবার, কারণ ইন্টারনেট বেরিয়ে যাচ্ছে ওখানে। আচ্ছা আচ্ছা, আহ, বুঝতে পেরেছি। মানে তাহলে কি এটা মানে আজকে এই সমস্যাটা কি পারসিস্ট করছে, তাহলে আজকে থামাতে পারি আমরা, কালকে বা ইয়েতে আরেক দিন বসতে পারি, আমার কোনো অসুবিধা নেই। হ্যালো। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে?
হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, তো শুনতে পাচ্ছিলাম না। না, আমি বলছি যে এই প্রবলেমটা যদি পারসিস্ট করে তাহলে আমরা কালকে বা পরশুও বসতে পারি তোমার সুবিধা মতো, ঠিক আছে? আমার অসুবিধা নেই, হুম। মানে না, সেটাই কি করবো? এতক্ষণ শুনতে পাচ্ছিলাম, ডিভাইসটা চেঞ্জ করতে হলো মায়ের জন্য, তাই জন্য আবার এখন আবার ঠিক ও হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক হুম। আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, হ্যাঁ। তো স্পেকট্রোস্কোপি কথাটাকে যদি আমি ভাঙি, একটা হচ্ছে স্কোপি, ঠিক আছে? স্কোপি কথাটা, স্কোপ কথা থেকে হুম। স্কোপি আছে। দ্যাট মিনস দেখা বা খোঁজা, টু সার্চ ফর সামথিং, ঠিক আছে? আর স্পেক্ট্রাল আচ্ছা। কথাটার মানে কি? ভূত না? হ্যাঁ ঠিক, ভূত। এই দুটোকে এক করলে স্পেকট্রোস্কোপি মানে দাঁড়ায় ভূত দেখা বা ভূত খোঁজা। এক্স্যাক্টলি তাই। অর্থাৎ ভূত মানে কি, ভূত থেকে যদি আমি ইয়ে করি একটুখানি, যে যে জিনিসকে এমনিতে দেখা যায় না তাকে দেখার যে রাস্তা, ঠিক আছে, সেটাই হচ্ছে স্পেকট্রোস্কোপি। তো স্পেকট্রোস্কোপি নানা রকম হয়। ফর এক্সাম্পল, তুমি যে তোমার সামনে দেওয়াল বা কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে তাকে দেখছো, তুমিও আসলে একটা স্পেকট্রোস্কোপির ইউজ করছো। দ্যাট ইজ কল্ড ভিজিবল স্পেকট্রোস্কোপি। অর্থাৎ আমাদের চোখ একটা স্পেকট্রোস্কোপি মেশিন, যে ভিজিবল রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে ট্র্যাক করতে পারে। অর্থাৎ লাল থেকে শুরু করে বেগুনি অবধি এই রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি তাকে আমরা স্টোর মানে ডিটেক্ট করতে পারি, এবং সেই ডিটেক্ট দিয়েই আমরা আমাদের চারপাশের দুনিয়াটাকে দেখি। সো উই আর কনস্ট্যান্টলি ডুইং আ স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? তো আচ্ছা। ইন শর্ট, আমরা আমাদের ডিসকাশনে যদি আসি, যে একটা এরপরে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমার কাছে তোমার পড়ার সুযোগ হয়, এটা আরো ক্লিয়ার হয়ে যায়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে এই সামহাউ স্টোর করা এবং সেই স্টোরড ইনফরমেশন থেকে কোনো একটা ভূত দেখা, মানে যা আমি দেখতে পাচ্ছি না সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করা, এই প্রসেসটাকেই বলা হয় স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রাম। ওই স্পেকট্রোস্কোপির ফলে আমি যে একটা স্পেকট্রাম পাই তাকে বলা হয় স্পেকট্রাম। এবার খেয়াল করে দেখো যে তার মানে রাদারফোর্ডের মডেলটা যদি সত্যি হয়, তাহলে আমরা একটা স্পেকট্রা পাবো, যে স্পেকট্রাটার মধ্যে কন্টিনিউয়াসলি, মানে একটা স্টার্টিং ফ্রিকোয়েন্সি থেকে এন্ডিং ফ্রিকোয়েন্সি অব্দি কন্টিনিউয়াস ভ্যালু থাকবে, ঠিক আছে? যেহেতু কন্টিনিউয়াসলি ও এমিট করেছে, ওর একটা হুম। পার্টিকুলার এনার্জি ছিল, রেডিয়েট করেছে, এনার্জি কমেছে, ফ্রিকোয়েন্সিও কমেছে, এনার্জি কমেছে, ফ্রিকোয়েন্সি কমেছে, ফলে উইল গেট আ সিরিজ অফ কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? হুম। কিন্তু যখন অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রা দেখা গেল, হাইড্রোজেন অ্যাটম এমিশন স্পেকট্রা, যখন এটা আমরা দেখতে গেলাম, তখন আমরা দেখলাম যে আমরা আসলে টোটাল স্পেকট্রাটা পাচ্ছি না। আমরা পাচ্ছি কতগুলো লাইন, ধরো এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, এরকম সামথিং লাইক দ্যাট। এর মাঝের ভ্যালুগুলো নেই। অর্থাৎ অ্যাজ ইফ ইলেকট্রন কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে রেডিয়েট করেছে, তারপরে করেনি অনেকগুলো ফ্রিকোয়েন্সিতে, আবার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে রেডিয়েট করেছে। এইটার এক্সপ্লেনেশন কোনোভাবেই রাদারফোর্ডের মডেল থেকে দেওয়া যাচ্ছিল না। রাদারফোর্ডের মডেল থেকে দুটো ক্রুশিয়াল জিনিসের এক্সপ্লেনেশন দেওয়া যাচ্ছিল না। এক হচ্ছে, যদি রাদারফোর্ডের মডেল সত্যি হয়, তাহলে ইলেকট্রন বিং অ্যান চার্জ পার্টিকেল, সে অ্যাক্সিলারেশনে আছে, সে তার এনার্জি লুজ করবে। এনার্জি লুজ করা মানে তার অরবিটের সাইজ কমতে শুরু করবে, এবং ইভেনচুয়ালি ইট উইল ফল অনটু দ্য নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে যদি ইলেকট্রন ফল করে যায়, তাহলে অ্যাটম উইল সিজ টু এক্সিস্ট, এবং এটা হতে 10⁻⁻8 সেকেন্ড মতো লাগবে। তাহলে কোনোভাবে ইলেকট্রন এক্সিস্টই করার কথা না। আরেকটা হুম। প্রবলেম হচ্ছে যে রাদারফোর্ডের মডেল আমাকে একটা কন্টিনিউয়াস স্পেক্ট্রা দেওয়ার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটমের স্পেক্ট্রা দেখতে গিয়ে দেখছি যে সেটা ডিসক্রিট স্পেক্ট্রা দিচ্ছে, মানে কতগুলো ফিক্সড ভ্যালুতে স্পেক্ট্রাল লাইন দিচ্ছে, বাকিগুলোতে দিচ্ছে না। এটার কারণ হুম। কি? এই কারণটা ব্যাখ্যা করতে গিয়ে প্রথম যে লোকটা ব্যাখ্যা করলো তার নাম হচ্ছে নিলস বোর। নিলস বোর আমার রাদারফোর্ডের স্টুডেন্ট, সে রাদারফোর্ডের মডেলটাকেই নিল, কিন্তু তার মধ্যে একটা কোয়ান্টাম রেস্ট্রিকশন অ্যাপ্লাই করলো, ঠিক আছে? অ্যাপ্লাই করে বললো যে না, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে অরবিটে ঘোরে, এটা ঠিক কথা, কিন্তু যে কোনো অরবিট ওর জন্য অ্যাকসেপ্টেবল নয়। অর্থাৎ এটা যদি একটা নিউক্লিয়াস হয়, ইলেকট্রন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এরকম রাদারফোর্ড বলেছিল, যে কোনো জায়গায় থাকতে পারে, ওখানে সার্কুলার অরবিট করবে। বোর বললো যে না, ইলেকট্রন যেখানে খুশি থাকতে পারে না, ইলেকট্রন কতগুলো ফিক্সড অরবিটেই থাকতে পারে। জাস্ট লাইক তুমি ধরো একটা ফ্ল্যাট বাড়িতে থাকো, তুমি দুতলায় থাকতে পারো, তুমি একতলায় থাকতে পারো, তুমি পাঁচতলায় থাকতে পারো, তুমি তিনতলায় থাকতে পারো,
কিন্তু 3 তলা আর 4 তলার মাঝে থাকতে পারো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। ঠিক তেমনি ইলেকট্রনও কতগুলো পার্টিকুলার এনার্জি লেভেলেই থাকতে পারে, এবং সেটাও বাঁধলো কিভাবে? বাঁধলো যেটা বোর্ডের সব বিখ্যাত পস্টুলেট, সেটা হচ্ছে ও বললো যে টোটাল অ্যাঙ্গুলার momentum of an electron must be equal to some integer multiple of h by 2 pi, ঠিক আছে? যেখানে h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে? এই ভ্যালু 6.626 into 10⁻⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে? এটা এই রেশিওটা, এটাকে ম্যাথমেটিক্যালি লিখলে কিরকম দাঁড়ায়? যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে mvr, যেখানে m হচ্ছে, আমি সবগুলোই বলে দিচ্ছি, ইকুয়াল টু nh বাই টোয়াইস পাই, যেখানে n এর ভ্যালু আইদার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট 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 সাম ইন্টিজার হবে। হুম। আমরা দেখো অলরেডি বেঁধে দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রনটা আইদার 1h বাই 2 পাই এ থাকতে পারে, অর 2h বাই 2 পাই এ থাকতে পারে, কিন্তু 1.5h বাই 2 পাই এ কখনোই থাকতে পারবে না, ঠিক আছে? হুম। হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে বোরের মডেল, ঠিক আছে? এখানে এম, এইগুলোর মিনিং যদি লিখি, এম হচ্ছে মাস অফ দা ইলেকট্রন, বি হচ্ছে ভেলোসিটি অফ দা ইলেকট্রন, ঠিক আছে? আর হচ্ছে রেডিয়াস অফ দা অরবিট, যে অরবিটে ইলেকট্রনটা আছে, এন্ড বাকি দুটো তো বলেই দিই। সো এইখান থেকে স্পেক্ট্রাটাকে কি করে ব্যাখ্যা করলো, এটাই লাস্ট টপিক। সেটা হচ্ছে যে তাহলে যদি আমার অ্যাটমটা এরকম হয় যে এরকম কতগুলো অরবিট আছে, n ইকুয়াল টু 1 2 3 4, আর ইলেকট্রন আইদার এখানে থাকতে পারে, অর এখানে থাকতে পারে, অর এখানে থাকতে পারে, তার মানে কোন ইলেকট্রন ওর এনার্জি লুজ করে ওকে যদি ঝাঁপ দিতে হয়, ওকে ঝাঁপ দিতে হবে একদম স্পেসিফিক্যালি পরের অরবিটটায়। অর্থাৎ এর সঙ্গে করেসপন্ডিং যে এনার্জি, যেটা প্ল্যাঙ্কের ইকুয়েশন দিয়ে, এনার্জি বলছি ফ্রিকোয়েন্সি, প্ল্যাঙ্ক বলে যে এনি এনার্জি ডেল্টা ই ইকুয়াল টু এইচ, অর্থাৎ লেটস সে এই লেভেলটার এনার্জি যদি E3 হয়, এই লেভেলটার এনার্জি যদি E2 হয়, তাহলে একটা ইলেকট্রন যদি 3 নম্বর লেভেল থেকে 2 নম্বর লেভেলে জাম্প করে, দ্যাট মিনস ওর টোটাল এনার্জি কমলো কতটা? খেয়াল করে দেখো যে E3 E3 minus E2. minus E2, that হুম। difference will be radiated in form of a electromagnetic radiation, যার ফ্রিকোয়েন্সিটা যদি নিউ হয়, তাহলে তার সাথে এই এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট গুণ করে দিলে এইচ। তার মানে খেয়াল করে দেখো যে একটা অ্যাটমের এনার্জি লেভেল গুলো যদি ফিক্সড হয়, তাদের মাঝখানে গ্যাপটাও ফিক্স, তাই তো? হুম। তাহলে যখনই একটা ইলেকট্রন আইদার তার থেকে লোয়ার এনার্জি লেভেল বা হায়ার এনার্জি লেভেলে জাম্প করবে, তার সে যে এনার্জি এমিট করবে ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা অ্যাকসেপ্ট করবে, দ্যাট মাস্ট হ্যাভ সাম ফিক্সড ভ্যালু, দ্যাট মিনস আ লাইন স্পেক্ট্রাম। বোঝা গেল? আচ্ছা। উম, ও কত ফিক্সড ভ্যালুতেই নেবে, ঠিক আছে? হ্যাঁ, বলো কি বলছো? তো আহ, অনেকগুলো সিরিজ দেখেছিলাম, মানে অনেকগুলো হ্যাঁ, সিরিজ আছে, হ্যাঁ, ওই সিরিজ ব্যাপারটা হচ্ছে, বলছি। বেসিক্যালি এই বোরের মডেলটাকে ফলো করে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ধরো এনি হুম। ইলেকট্রন ফ্রম n ইকুয়াল টু, মানে সরি, n গ্রেটার দেন ইকুয়াল টু 2 থেকে যদি n ইকুয়াল টু 1 এ জাম্প করে, তাহলে যে স্পেক্ট্রাল লাইনগুলো পাবো সেই লাইনগুলোর নাম হচ্ছে একটা। তারপরে n গ্রেটার দেন 3 থেকে যদি জাম্প করে, তাহলে তার নাম হচ্ছে আরেকটা, ঠিক আছে? এবং সেই নামগুলো তুমি পড়েছো যে বামা সিরিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথমটা হচ্ছে লেইম্যান সিরিজ, যে এই যে n ইকুয়াল টু, ধরো n ইকুয়াল টু 1 এটা, n ইকুয়াল টু 2 এটা, আর তারপরে আরো আছে, এই যে কোনো একটা থেকে আচ্ছা। যদি n ইকুয়াল টু 1 এ পৌঁছায়, তাহলে তার যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হবে এবং স্পেক্ট্রা হবে, সেইটাকে আমরা বলবো লেইম্যান সিরিজ। তারপরে যদি এবার ভাবি যে এবার রিসিভিংটাই হচ্ছে n ইকুয়াল টু 2, আর
আসছে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এন ইকুয়াল টু 3 থেকে, ঠিক আছে? তাহলে তার নাম হবে বাম হাত সিরিজ, ঠিক আছে? ও, আর এগুলো তো সব এর জন্য ফিক্সড? সবই মানে সব বুঝলাম না। অ্যাটমের জন্য, সব অ্যাটমের জন্য এটা না, সব ফিক্সড? অ্যাটমের জন্য এদের ভ্যালুটা ফিক্স নয়, বাট টেন্ডেন্সিটা ফিক্স। ভ্যালুটা কেন ফিক্স নয়, কারণ তুমি যদি এই এই সেক্টরগুলোর বের করো, সেটা রিডবার্গ ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন দিয়ে বের করা যায় আর কি। মানে তার একদম বলে দেওয়া যায় যে ফ্রিকোয়েন্সিটা মানে কোন লেভেল থেকে কোন লেভেলে জাম্প করছে, সেটা জানলে ফ্রিকোয়েন্সিটা বলে দিতে পারো। বা তুমি যদি ফ্রিকোয়েন্সিটা জানো, তাহলে তুমি কোন লেভেল থেকে কোন লেভেলে ইলেকট্রনটা জাম্প করেছে ওই ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য সেটা তুমি বলে দিতে পারো, ঠিক আছে? তো সেই আচ্ছা। ইকুয়েশনটা তুমি চাইলে আমি লিখে দিতে পারি, ঠিক আছে? সেটা সামথিং লাইক এরকম হয়, 1/λ ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2², ঠিক আছে? যেখানে আর হচ্ছে সামথিং লাইক এরকম 2π² m e⁴/4/3h3, ঠিক আছে? এটা, হ্যাঁ, এইটা এই এই আটটাকেই বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। আচ্ছা। ঠিক আছে, এই রিডবার্গ কনস্ট্যান্টটা ফিক্স। ফলে তুমি যদি বোরের মডেল রেসপেক্টে ভাবো, তাহলে এনি অ্যাটম তার যদি ইয়ে থেকে জাম্প করে, তাহলে সেটা একটা পার্টিকুলার প্যাটার্নে আইদার লেম্যান বা মারার কিছুতে পড়ে। এখন প্রবলেমটা এটাই যে বোর অনলি ভ্যালিড ফর আ সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে? তো আদারওয়াইজ বোর ভ্যালিড না, তার থেকে অন্য বেটার মডেল আজকের দিনে আছে, সেই মডেলগুলো ইউজ করতে হয় তখন, ঠিক আছে? বাট তুমি যেটা বললে সেটা ওই অব্দি ঠিক, যে যদি বোরের মডেলটাকে আমি এক মডেল হিসেবে চিন্তা করি, তাহলে এটা ঠিক কথা যে এনি অ্যাটম তার করসপন্ডিং মানে মোনো অ্যাটমিক করে। সে ফর এক্সাম্পল আমি বললে বুঝবে যে ধরো লিথিয়াম, লিথিয়ামে হুম 3টে ইলেকট্রন আছে, মানে লিথিয়ামের প্রোটন সংখ্যা 3টে, ইলেকট্রন সংখ্যাও 3টে, আর নিউট্রনও আছে। তুমি হুম যদি লিথিয়ামকে বোর দিয়ে অ্যাকসেপ্ট করতে মানে এক্সপ্লেন করতে চাও, তাহলে তোমাকে লিথিয়ামের নিউট্রাল অ্যাটমটা নিলে চলবে না, কারণ মাল্টি অ্যাটম সিস্টেমের ক্ষেত্রে বোরের থিওরি কাজ করে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ভেবে নিতে হবে যে লিথিয়ামটা বেসিক্যালি লিথিয়াম 2+, অর্থাৎ দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, নিউক্লিয়াসে 3টে প্রোটনই আছে, আর ওখানে আম, একটা ইলেকট্রন আছে। এইবার এটা বোরের মানে আমরা এটাকে বলি বোর লাইক অ্যাটম, ঠিক আছে? বোর লাইক অ্যাটম, ঠিক আছে? এই বোর লাইক অ্যাটমের ক্ষেত্রে তুমি এক্সপ্লেন করতে পারবে, বাট তোমাকে এটা এগেন মাথায় রাখতে হবে যে ইট ইজ আ মডেল। এটা যে এক্স্যাক্টলি এক্সপেরিমেন্টে যা দেয় তা দেবে তা নয়, কারণ তার থেকে অনেক সফিস্টিকেটেড মডেল এখন আমাদের কাছে আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই অবধি থাক। তো আমি জানি না তোমার কিছু ক্লিয়ার হলো কিনা। আমি যত মানে এই 1 ঘন্টা 10 20 মিনিট 20 মিনিট বোধ হয়, 1 ঘন্টা 26 মিনিট ক্লাস হয়েছে, 1 ঘন্টা 26 মিনিটের মধ্যে আমি যতটা একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করা যায় সেটা করলাম। এবার তুমি বলো। হ্যাঁ, ক্লিয়ার তো হলো। এই হ্যাঁ, পার্টে মিস বোঝা গেল। করেছিলাম আমি। হ্যাঁ, বোঝা গেল। এটা আমি আমার পড়ানোর রেসপেক্টে দেখলে পরে আমি খুবই বাজে পড়ি, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে অর্ধেক জিনিস বলি, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি, ম্যাক্সওয়েলের থিওরিতে কিভাবে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আসে, এসব কিচ্ছু বলি, ঠিক আছে? তো এই সবকিছুরই ব্যাকগ্রাউন্ড নলেজ আমার কাছে আছে বলে আমি বুঝতে সবই পারছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সেটা ঠিক। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তৈরি করাটা ইম্পর্টেন্ট, বাকি তো করেই হয়েছে। ঠিক আছে। হুম। আহ, তুমি দেখো, তুমি এছাড়াও আমি তোমার মাকে ওই পাঠিয়েছিলাম, আমাদের ওই এই যে তুমি যারা ক্লাস করলে এই ভিডিওটা আমি রাতের মধ্যে হয়তো ওইখানে দিয়ে তোমাকে দিয়ে দেবো লিঙ্কটা, ঠিক আছে? তো ওখানে আরো আচ্ছা। ভিডিও আছে 11 12, ঠিক আছে? তুমি সেখান থেকে দেখতে পারো যে পড়ানোর অ্যাপ্রোচটা কি, বা আমরা আরেকদিনও ক্লাস করতে পারি, আমার অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, বেরোলাম। হুম।